পারফেক্ট। হঠাৎ নিজের পালা কুকুর অ্যাঞ্জেলা ঘেউ ঘেউ করে ডেকে উঠল। গায়ের বাথরোব খুলে একটা 2 কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এলো যুবক। ঝোপের ধারে কিছু নড়তে দেখে ঘেউ ঘেউ করছে অ্যাঞ্জেলো। নিজের পশু শিকারের শর্ট ব্রেক গান শর্ট কাঁধে ফেলে লম্বা লম্বা পায়ে হাজির হলো গার্ডেন এরিয়ায়। এরপর অ্যাঞ্জেলোর ক্ষুব্ধ চোখ অনুসরণ করে দৃষ্টি ফেলতেই বড় পাইথন নজরে এলো। সময় অপচয় না করে নিশানা তাক করে গুলি ছুড়ল যুবক। মুহূর্তেই আহত। পাইথন ফনা তুলে লাফিয়ে ঝাঁপিয়ে দলিত মর্দিত করলো চারিপাশ। অ্যাঞ্জেলোকে নিয়ে যুবক নিরাপদ দূরত্বে এসে দাঁড়াতেই অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছাড়ল ভয়ানক অজগর। এতে চেহারার কোনো পরিবর্তন ঘটল না যুবকের। হনহন করে পা বাড়িয়ে রক্তাক্ত অজগরকে কাঁধে তুলে অ্যাঞ্জেলোকে শুধালো। ডু ইউ লাইক পাইথন মিট সো মাচ? অবলা কুকুর বুঝলো হয়তো তার মনিবের আদর মাখা কথা। ঘেউ ঘেউ করে নিজের মতবাদ জাহির করতে যুবক চলল কিচেনের দিকে। অ্যাঞ্জেলো তার সন্তান, তার একাকিত্বের সঙ্গী। সন্তানকে পেট ভরে তার পছন্দের খাবার খাওয়ানো তার একান্ত কর্তব্য। কিচেনের বৃহৎ চপিং বোর্ডে অজগরের মাথা থেকে নাইফ হোল্ডার থেকে বেছে বেছে সবচাইতে ধারালো চাকু বের করলো সে। এরপর একের পর এক ছুরি চালিয়ে পিস পিস করলো অজগরের দেহ। এরপর সেগুলো ভালো করে ধুয়ে বাইরে বেরিয়ে এলো। বারবিকিউ প্যানে টুকরো করে রাখা অজগরের মাংস মশলা সমেত মাখিয়ে ছেড়ে দিল। এরপর আগুন জ্বালিয়ে ফিরে গেল নিজ কাজে। কম্পিউটারের সামনে উৎসুক হয়ে ভীত সন্ত্রস্ত মুখে বসে আছে রূপকথা। কাজ ছাড়িয়ে যাওয়া ঝলমলে কালচে বাদামি চুলগুলো আলুথালু পাখির বাসা। কতদিন চুল আঁচড়ানো হয়নি কে জানে। গোলাপে আভা মিশ্রিত কপোলদ্বয় আজ বড্ড ফ্যাকাশে। বড় বড় চোখের পলক ঝাপটাতে তার হৃদয়ের পেরেশানি স্পষ্ট। লালচে ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। মায়াবী মসৃণ চেহারা জুড়ে আতঙ্কের ছাপ। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ইতিমধ্যে রক্ত বের হবার জোগাড় হয়েছে। তবুও কিছুতে মনে শান্তি মিলছে না তার। মা রেখা চৌধুরী মেয়ের এহেন কাণ্ডে বার কয়েক ভরসা জুগিয়ে নিজ কাজে মন দিলেন। ডিউটি থেকে খুব দ্রুত ফিরলেন সুফিয়ান চৌধুরী। রূপকথার আজ মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেবে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেয়েটা রাত দিন পরিশ্রম করেছে। সুফিয়ান তাকে প্রতিজ্ঞা করেছে সরকারিতে চান্স না হলেও প্রাইভেট থেকে তাকে MBBS পড়াবে। কিন্তু রূপকথা তা কানেই তুলছে না। তাকে সরকারিতেই চান্স পেতে হবে। মেয়ের জেদের কাছে হার মেনে ইউনিফর্ম না পাল্টে মেয়ের পাশে সুফিয়ান চৌধুরী নিজেও বসে গেলেন। রূপকথা ফ্যাকাশে চোখে বাবার পানে নজর দিয়ে ক্লান্ত ভয়ার্ত স্বরে বলল, চান্স হবে তো পাপা? মেয়েকে সামান্য কাছে টেনে কাজ চেপে ধরে সাহস জুগিয়ে সুফিয়া বললেন, অবশ্যই হবে। আমার পাপা কত কষ্ট করেছে এর জন্য তা কি আমি জানি না? তোর চান্স না হলে দেখবি কারোর চান্স হবে না। সুফিয়ান চৌধুরীর কথায় ভরসা পেয়ে আবারও ল্যাপটপের স্ক্রিনে নজর দিল রূপকথা। সার্ভার ডাউন। বারবার ঘুরে ঘুরে সময় নিচ্ছে। এরই মাঝে রূপকথার ফুফাতো বোন ন্যালি ফোন করে জানালো ঢাকা মেডিকেলে তার চান্স হয়েছে। এই কথা শুনে রূপকথা ফোন কেটে সজল চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে ডেকে উঠল, পাপা। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে সুফিয়ানের দৃষ্টি আটকালো। 3 নম্বর মেরিট লিস্টে রূপকথার রোল নাম্বার ঝকঝক করছে। সুফিয়ান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হই বলে চিৎকার দিয়ে উঠলেন। ভয়ে আটকে উঠে রূপকথা নিজেও স্ক্রিনে নজর বুলালো। নিজের চোখ যেন তার বিশ্বাস হচ্ছে না। হাত পা কেমন শিরশিরে হয়ে ঠান্ডা হয়ে আসছে। মাথা কেমন ঘুরছে। খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছে। চোখ দুটোতে প্রচণ্ড ঘুম। ঢলে পড়ার আগে রূপকথা অস্ফুট স্বরে বলল, খুশিতে জ্ঞান হারাচ্ছি পাপা। কথাটা বলে বিছানায় ঢলে পড়ল রূপকথা। রেখাকে তর্জন গর্জন করে ডেকে সুফিয়ান বলে উঠল, তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে রেখা। হাতের কাজ ছুঁড়ে ফেলে দৌড়ে ঘরে এলেন রেখা। মেয়ে তার সত্যি জ্ঞান হারিয়েছে। হাতের কাছের মগ থেকে পানি ছুঁড়ে চোখে মুখে ছিটিয়ে বিরক্তি ভরা কণ্ঠে রেখা ধমকে উঠলেন, চান্স পেতেই যদি এমন অবস্থা হয় তবে অপারেশন থিয়েটারে কি করবি তুই? পেশেন্ট রেখে তো তোরই চিকিৎসা আগে করতে হবে। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ থেকে অল্প পানি নিয়ে গলা ভেজাতে চাইল, কিন্তু মুখ বিকৃত করে ধীর গলায় বলল, কুলসুম শরবতে চিনির বদলে আবার লবণ দিয়েছে মা। দুপুরের পর থেকে রোদের তেজ মিইয়ে এসেছে। চারিধারে শীতল এলোমেলো বাতাস। দুপুরের দিকে অধিক উত্তাপে যেমন হাঁসফাঁস অনুভূতি হচ্ছিল, এখন আর তেমনটি বোধ হচ্ছে না। সূর্যের ঝকঝকে কিরণ সইতে না পেরে টুনটুনিগুলো পাতার ঝোপে ঘাপটি মেরে লুকিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে সেগুলো এখন লাফিয়ে লাফিয়ে এডাল ওডাল ঘুরে বেড়াচ্ছে। বিকেলের দিকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল রূপকথা। উদ্দেশ্য নিঝুম আন্টির বাড়ি। নিঝুমদের বাড়ি কমিশনারের বাংলো থেকে বেশি দূরত্বে না থাকায় রূপকথা একাই গেল। রেখা অবশ্য কুলসুমকে সাথে দিতে চেয়েছিলেন, কিন্তু বাদ সেধেছে রূপকথা। মেয়ের ইচ্ছের উপর রেখার কথা বলেননি।
ফুরফুরে মেজাজে শীতল বাতাস গায়ে মেখে হাঁটি হাঁটি পায়ে চলতে লাগলো রূপকথা। জোর পায়ে হাঁটলে নিজুমদের বাসায় যেতে 10 মিনিট লাগবে, আর হেলে দুলে গেলে 15 মিনিট। রূপকথা একবার জোরে একবার হেলে দুলে চলতে চলতে 12 মিনিটের ব্যবধানে নিজুমদের গেটের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে নিজুমের ছেলে নিনাদের গমগমে কথা বলার স্বর ভেসে আসছে। সেই স্বরে কিছুক্ষণ থমকালো সে, এরপর তপ্ত শ্বাস ফেলে কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড অপেক্ষা না করতে নিনাদ দরজা খুলে হাসি মুখে বলল, আরে ফেরি টেল, কাম কাম। 10 বছর বয়সী নিনাদের রঙ্গ তামাশায় স্মিত হাসলো রূপকথা। এরপর ভেতরে ঢুকতে ঢুকতে মিহিস্বরে শুধালো, আন্টি কোথায় নিনাদ? নিনাদ উত্তর করবার আগেই আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নিঝুম। নিঝুমের পাতলা গরনের শ্যামবর্ণের শরীরের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকথা। সেদিনের অল্প বয়সী নিঝুমের চেহারায় আজ কেমন বড় মানুষের ছাপ, চোখের পাওয়ারওয়ালা চশমাটা কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে। রূপকথা ভাবনার মাঝে নিঝুম পুনরায় শুধালো, কোনো খুশির খবর আছে বুঝি? মিষ্টি কিসের? নিঝুমের প্রশ্নে সম্বিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে নিজেকে ধাতস্থ করে নিঝুমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, মেডিকেলের চান্স পেয়েছি আন্টি, মেরিট লিস্টে 3rd পজিশনে এসছে, তাই তোমায় মিষ্টি মুখ করাতে এলাম। টেবিলের উপর মিষ্টির প্যাকেট রেখে নিঝুম খুশি মুখে প্রত্যুত্তর করলো, ও মাই, তাই নাকি? কোন কলেজ? ঢাকা মেডিকেল। নিঝুম খানিক থেমে শুধালো। ঢাকা চলে যাবে? রূপকথা এবার অস্থির হয়ে উঠল। নিজুমের প্রশ্নের ইঙ্গিত সে জানে। এই মুহূর্তে মোটেও কিচ্ছু ভালো লাগছে না তার। বুকের ভেতর প্রচন্ড কষ্ট হচ্ছে, শ্বাসটা কেমন আটকে আসছে, গলা বিষিয়ে উঠছে নীলচে ব্যথায়। তবুও নিজেকে সামলে রূপকথা কম্পিত এলোমেলো কণ্ঠে বলল, যেতে হবে আন্টি। রূপকথার চেহারা দেখে ভেতরের অনুভূতি আন্দাজ করলো নিঝুম, তাই প্রসঙ্গ পাল্টে বলে উঠল, এ দেখো, তোমাকে এখনো বুঝতেই দেইনি। আমিও না, কি যে মন ভুলো। রূপকথা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল। এরপর সিক্ত কণ্ঠে শুধালো, অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, তাই না নিঝুম আন্টি? সারফারাজ আর কখনো ফিরবে না, তবুও আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজীবনের অপেক্ষায় ফেলে গেছে। কত কত নিষ্ঠুর সে, দেখেছো? নিঝুমের চোখে জল জমলো। রূপকথার মায়াবী চেহারার পানে তাকিয়ে 12 বছর আগের ভাবনায় ডুব দিল নিঝুম। সরফরাজহীন রূপকথাকে ম্যানেজ করা বড্ড কষ্টকর ছিল সকলের জন্যে। ছোট মানুষ কিছুই বুঝতে চাইতো না। সারাক্ষণ সারফরাজ করে কেঁদ বুক ভাসাতো। শেষ স্মৃতিচিহ্ন হিসেবে সারফরাজের শার্টের বোতামের পানে চেয়ে থেকে কাটাতো রাত দিন। রূপকথার বাবা মা কিভাবে পৃথিবী ছেড়েছে এটা নিঝুম ভুলিয়ে ভালিয়ে রূপকথা থেকে জেনেছে। সারফারাজের সাথে তার কি সম্পর্ক এটাও কৌশলে জেনে নিয়েছে নিঝুম। রূপকথার বাবা মায়ের মৃত্যুর পর সারফারাজ তাকে আগলে নিয়েছে, সর্বদা মেয়েটার ঢাল হয়ে দাঁড়িয়েছে। সারফারাজ ছিল রূপকথার কাছে নিরাপদ ভরসাযোগ্য আশ্রয়স্থল। শিশুরা একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষটার কাছে পড়ে থাকতে চায়, তার আদর পেতে চায়। সারফারাজ রূপকথার জন্য কি করেছে ছোট রূপকথা কেঁদে কেঁদে নিঝুমকে সব বলেছে। রূপকথার সবচাইতে পছন্দের মানুষ সারফারাজের বুকে রূপকথা মা মা গন্ধ পেত। বাবা মা হারিয়ে সারফারাজকে আঁকড়ে ধরতে চেয়েছিল রূপকথা, কিন্তু হুট করে ভাগ্যের নির্মম পরিহাসে জঘন্যভাবে আলাদা হতে হয়েছে দুজনকে। রেখা আর সুফিয়ানকে বাবা মা হিসেবে মেনে নিতেও বড্ড কষ্ট হয়েছে তার, কিন্তু রূপকথা এখনো জানে এরা তার বাবা মা নয়, তবুও মানিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু সারফারাজকে আজও ভুলেনি রূপকথা। সেদিনের 6 বছরের ছোট্ট রূপকথা আজ 18 বছর বয়সের যুবতী। নিঝুম 15 বছর বয়স পর্যন্ত রূপকথা দেখভাল করেছে। এতগুলো বছরের একদিনের জন্য রূপকথার মুখ থেকে সারফারাজের নাম হারায়নি। সারফারাজ নামটি যেন রূপকথার হৃদয়ে গেঁথে গিয়েছে। কি এমন মায়ার ডোরে রূপকথাকে বেঁধেছিল সারফারাজ? রূপকথার ডাকে ভাবনার সুতো ছিঁড়ে নিজের খেয়ালে এসে নিঝুম রূপকথার উদ্দেশ্যে বলে, সারফারাজের সাথে তোমার যে সম্পর্ক, তার নাম কি রূপকথা? রূপকথা চোখ বুজে কান্না গিলে নিল। এরপর মোটা ভাঙা স্বরে বলল, ওইটুকুন বয়সে যে আমাকে আগলে নিয়েছিল আন্টি, হি ইজ মাই সেভিয়ার। সে আমাকে সেভ না করলে আমিও আজ আকাশের তারা হয়ে যেতাম। জীবনে দ্বিতীয়বার বাঁচবার সুযোগ সে আমাকে দিয়েছে। এমন নিঃস্বার্থভাবে আর কেউ আমাকে আগলে নিতে পারবে না আন্টি। মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এই সম্পর্কের নাম কি আমি নিজেও জানি না, শুধু জানি তার সাথে আমার আত্মিক সম্পর্ক। সে আমার আত্মার আত্মীয়। যদি কখনো সারফারাজ ফিরে আসে, তুমি তাকে চিনবে? এতগুলো বছর পেরিয়ে গেছে, এখন তো সে আরো বড় হয়ে গিয়েছে, চেহারা পাল্টিয়েছে, গতরে পুরুষ হয়েছে। চোখের জল মুছে রূপকথা বলল, সে আমার আত্মার আত্মীয়। অমন ভয়ানক চোখ আর কারণ নেই নিঝুম আন্টি। এমন চোখের মানুষ অনেক খুঁজেছি, কোথাও পাইনি।
ওই দৃষ্টি আমি কখনো ভুলবো না। নিঝুম মাথা দুলিয়ে রূপকথার কাজ চাপড়ে বলে উঠল। সারফরাজ ফিরে এলে কি করবে? এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, আর তো ছোট্টটি নও। শুধু জানতে চাইবো এতগুলো বছর এর জন্য আমাকে একা ফেলে কোথায় ঘুরতে গিয়েছিল সে? নিঝুম বলার মতো আর কিছু পেল না। রূপকথা আর থাকতে চাইল না নিঝুমের বাড়িতে। ধীরে ধীরে পা বাড়িয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। এরপর চোখের জল মুছে নিজের বাড়ি অভিমুখে ছুটল। রাতের খাবার টেবিলে রূপকথার পছন্দ মতো সকল ডিশ দিয়ে টেবিল সাজানো রেখা। প্রত্যেকটা খাবার রূপকথার পছন্দের, কিন্তু খাবারগুলো দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না রূপকথা। অন্যান্য দিন মেয়ের ঠোঁটের কোণে যে হাসির রেখা থাকে, আজ তাতে বিষাদ। মেয়েটা কেমন ভেতরে থেকে মন মরা, চোখের ভাষায় বোঝা যাচ্ছে সে বিধ্বস্ত। সুফিয়ান চৌধুরী সবটাই খেয়াল করে মেয়ের প্লেটে অল্প ভাত তুলে দিতে দিতে বলে উঠলেন। ভাবছি তুমি ঢাকায় গেলে আমরাও শিফট হব। তোমার কথা মতো অনেক বছর এখানেই পড়ে থাকলাম। যেহেতু তুমি ঢাকায় পড়তে যাচ্ছ, আমার মনে হয় আমরাও ট্রান্সফারের জন্য আবেদন করা উচিত। সুফিয়ানের কথায় রূপকথা ভাতের প্লেটে আঁকি বুকি করে ছোট গলায় জিজ্ঞাসা করলো। আলেকজান্ডার আঙ্কেল খুঁজে পেয়েছে সরফরাজকে? কেবলই এক লোকমা ভাত মুখে তুলেছেন সুফিয়ান, সেটা না চিবিয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর দ্রুত গলাধঃকরণ করে বললেন। অনেক খুঁজেছে, কোথাও পায়নি। আলেকজান্ডারের মতে সারফরাজ হয়তো ক্যালিফোর্নিয়ার গ্যাংয়ের হাতে পড়ে জীবন খুইয়েছে, নইলে রাতারাতি জলজান্ত একটা ছেলে কোথায় হারাবে? বেঁচে থাকলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। এমন সময় রেখা উঁচু গলায় বলে উঠল। একটা খনি ফেরারি আসামির জন্য কিসের এত দরদ তোমার? ওই খনির জন্য তোমার বাবা মরতে মরতে বেঁচেছে। কতবার বলেছি ওই ছেলের নাম ভুলে যাও, তারপরও কিসের এত আদিক্ষেতা? সুফিয়ান রেখাকে ধমকে ওঠার আগেই ভাতের প্লেট ছুঁড়ে ফেলল রূপকথা। এরপর চিৎকার করে বলে উঠল। ও খুনি নয়, ও খুন করতে পারে না। তোমাদের কোথাও ভুল হচ্ছে মা। সুফিয়ান রেখাকে ধমকে বলে উঠলেন। তোমাকে কতবার বলেছি ওই ছেলেকে নিয়ে রূপকথার সামনে কিচ্ছুটি বলবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না রেখা। বাবা মেয়ের পাল্টাপাল্টি রিয়াক্ট দেখে দমে এলো রেখা। ফ্লোর থেকে ভাঙা প্লেট আর ভাত কুড়াতে কুড়াতে রেখা বলে উঠল। সরি, ভুলে গিয়েছিলাম। সে সময় হসপিটালে তোমার মুমূর্ষু অবস্থা আমাকে বড্ড পীড়া দেয়, সহ্য করতে পারি না, তাই ওভার রিয়াক্ট করে ফেলি। রূপকথা আর বসলো না খাবার টেবিলে। হনহন করে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়ে বলে উঠল। অতি শীঘ্রই আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো পাপা। এখানে দম বন্ধ হয়ে আসে আমার। সুফিয়ান প্রতিউত্তর করার আগে রূপকথা চলে গেল। মেয়ের যাবার পানে তাকিয়ে সুফিয়ান নিজেও খাওয়া ফেলে হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। এরপর গর্জে উঠে রেখাকে বললেন। সব খাবার তুমি একাই খাও, মূর্খ মহিলা কোথাকার। হাজারবার বলেছি সারফরাজ আমাকে গুলি করেনি, তারপরও একই গান গাও প্রতি বেলায় বেলায়। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন সুফিয়ান। রেখা ভাঙা প্লেট হাতে নিয়ে বাবা মেয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে সজল চোখে হতাশা মিশ্রিত তপ্ত শ্বাস ফেললেন আর মনে মনে বললেন। সারফরাজ, এর থেকে টেনে আলাদা করেছি বলে মায়ের প্রতি তোর এত ঘৃণা? ওই ছেলের মতো তোকে কি তবে আগলে নিতে পারিনি আমি? আমার আদরে তবে কমতি ছিল? ক্যানভাস ক্লাউড ক্লাব, স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া। রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোয় আলোকিত হলো ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। দিনের তুলনায় রাতের এই শহরে মানুষের ব্যস্ততা বাড়ল হাজারো গুণ। এই শহরের সবচেয়ে বড় ক্লাবের নাম ক্যানভাস ক্লাউড। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়ে মানুষ আমদানি রপ্তানি কারবার পর্যন্ত অবলীলায় চলে এখানে। কোনো সভ্য ভদ্র মানুষ এই ক্লাবের সামনে পা মারায় না। ঘরে যারা আসে প্রত্যেকেই দুর্ধর্ষ খুনি, নারী কারবারে অসাধু ব্যক্তি, নয়তো ক্যাসিনো খেলোয়াড়। অনৈতিক কাজ কারবারের পাশাপাশি প্যাগে প্যাগে মদ গেলায় এদের প্রধান কাজ। ক্লাবের অন্ধকার কক্ষে হুইস্কি গ্লাস হাতে বসে আছে এক যুবক। যুবকের আইস ব্লু চোখ জোড়া লাল নীল ডিম লাইটের আলোয় কেমন ক্রূর আর ভয়ানক ঠেকছে। যে কেউ এক ঝলক এই চোখের পানে দৃষ্টি মেললেই বুঝে যাবে এই যুবক শিকার ধরার আশায় ওত পেতেছে। ক্ষণকাল গড়াতে লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো এক সুদর্শন যুবক। নাম তার অভিরূপ। অভিরূপ তার লালচে ঠোঁটে সিগারেট ঠুসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পাশের কাউচে দুই পা ছড়িয়ে বসে পড়ল। এরপর সিগারেটের ফিল্টারে লম্বা এক টান দিয়ে ভরাট গলায় বলে উঠল। তোর সন্দেহ ঠিক। ডেমিয়ান তোর সাথে বেইমানি করেছে সারফরাজ। ডিয়াগোর কাছে সকল তথ্য ওই ফাঁস করেছে। গোপনে ডিয়াগোর সাথে হাত মিলিয়ে তোর বিজনেসের লস করিয়েছে। অভিরূপের কথায় কোনো প্রতিউত্তর করলো না সারফরাজ। আয়েস করে হুইস্কির গ্লাসে অল্প অল্প চুমুক বসিয়ে সম্মুখের দরজার পানে তাকিয়ে ঠাড়াই বসে রইল। মিনিট পাঁচেক গড়াতেই দুজন কৃষ্ণবর্ণের বডি বিল্ডার টাইপ ছেলে প্রবেশ করলো। ছেলে দুটো বুকে হাত ভাঁজ করে মাথা নিচু করে বলে উঠল। পর্ব 10।
We got Damien, Dad. Shall we bring him inside? লুইস নামক ছেলেটির কথায় হুইস্কির গ্লাস কাচের টেবিলে শব্দ করে রাখলো সারফারাজ। এরপর পায়ের উপর পা তুলে সোফায় মাথা হেলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানলো। লুইস আর ইয়াং সারফারাজের উত্তরের আশায় পূর্বের ন্যায় বুকে হাত ভাঁজ করেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সারফারাজ বলে উঠল, চতুরঙ্গ খেলা আয়োজন করো অভিরূপ। মিডিয়ান আমার খুব ভালো সেগমেন্ট। অভিরূপ সিগারেটটা ফুঁকা বাদ দিয়ে সারফারাজের কঠিন চোয়ালের পানে চাইল। অভিরূপের এই খেলার সমাপ্তি জানে, হারবে একজন, প্রাণও যাবে একজনের, কিন্তু কার? দুজনেই কঠিন খেলোয়াড়। সময় নষ্ট করিস না তুই অভি। সারফারাজের মাতাল ধীরলয়ের কণ্ঠে অভিরূপ সম্ভিত ফিরে পেল। দামি সিগারেট পায়ে পিষে লুইসের উদ্দেশ্যে হাত উঁচিয়ে বলল, ব্রিং দ্যাট বাস্টার্ড। আদেশ পেয়ে মাথা ঝাঁকিয়ে বিদায় নিল লুইস আর ইয়ং। অল্প সময় পরেই ড্যামিয়ানকে টেনে হিঁচড়ে সারফারাজের সামনে নিয়ে এলো দুজন। টেবিলে দাবার বোর্ড নিয়ে বসে আছে সারফারাজ। চোখ মুখ স্বাভাবিক, ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। হুইস্কির নেশাটা বেশি হয়ে গেছে বোধহয়। চোখ নীলচে, চোখ জোড়া কেমন নিভু নিভু। ড্যামিয়ানকে দেখতে পেয়ে সোজা হয়ে নড়ে চড়ে বসলো সারফারাজ। এরপর হাতের ইশারায় ড্যামিয়ানকে ছেড়ে দিতে নির্দেশ দিল। ড্যামিয়ানকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল ইয়ং আর লুইস। এরপর বাইরের দরজায় বডিগার্ডের ন্যায় জ্ঞান হাতে দাঁড়িয়ে রইল। সামনের সোফা নির্দেশ করে ড্যামিয়ানের উদ্দেশ্যে সারফারাজ বলে উঠল, সিট। স্বাভাবিক ঠান্ডা গলা কিন্তু কেমন ভয়ানক শোনালো। স্যুটের কালার ঠিক করতেই তেজি গলায় ড্যামিয়ান বলে উঠল, I don't come here to play this fucking shit. ড্যামিয়ানের কথায় খিলখিল করে হাসলো সারফারাজ। ভয়ানক সেই হাসি। মানুষের হাসি বুঝে এত ভয়ঙ্কর হয়? হাসি থামিয়ে সারফারাজ নোংরা ভাষায় বলে উঠল, টিনের চালে কাওয়া তুই আমার। তুই নিজে থেকে এখানে আসিনি বান্দিপুর, তোকে আমি ধরে এনেছি তোর সাউয়ার হাড্ডি ভাঙতে। সারফারাজের মুখের ভাষার চোখ মুখ কুচকে এলো অভিরূপের। এত সুন্দর মানুষের মুখে এত বিশ্রী ভাষা কি করে উচ্চারণ হয় অভিরূপ তা জানে না। এদিকে শ্বেতাঙ্গ ড্যামিয়ান বাংলা কথার আগামাথা কিছুই বুঝলো না। সে তার হম্বি তম্বিতে অটল রইল। সারফারাজ কোমর গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ড্যামিয়ানের দিকে তাক করে পুনরায় ভরাট গলায় বলল, সিট ডাউন মিডিয়ান, আই হ্যাভেন্ট প্লেড দিস ফাকিং সিট উইথ ইউ ইন এ লং টাইম। সারফারাজের বন্দুকের নল সামান্য ভীতি সৃষ্টি করলো ড্যামিয়ানের মনে, কিন্তু পরক্ষণে মুখে হাসি ফুটলো সারফারাজের চুক্তিতে। হো এবার লেস উল্টাই। অভিরূপ একটা কয়েন এনে টচ করলো। টচে ড্যামিয়ান জিতলো। সাদা গুটি তার। নিজের ঘরে গুটি সাজাতে সাজাতে জিভ বের করে বিশ্রী হাসলো ড্যামিয়ান। এরপর চোখ টিপে বলে উঠল, Will fuck your whole life, son of this. সারফারাজ বাঁকা হাসলো ড্যামিয়ানের কনফিডেন্সে। এরপর বলল, লেটস স্টার্ট। সতর্কতার সহিত দীর্ঘ সময় নিয়ে এগিয়ে চলছে খেলা। ইতিমধ্যে ড্যামিয়ান সারফারাজের 4টি সৈন্য খেয়ে ফেলেছে। সারফারাজের চোখের ইশারায় ড্যামিয়ানের সামনে একটা গান এনে রাখলো অভিরূপ। চকচকে সিলভার রঙের নিউ মডেলের রিভলভার দেখে ড্যামিয়ানের দম্ভ আরেকটু বাড়ল। খেলা ফেলে বন্দুকে চুমুখে ড্যামিয়ান স্লেশ করে বলে উঠল, You are finished. ড্যামিয়ান নিজের সবগুলো গুটি ঘর থেকে বের করে ফেললো। সারফারাজকে কতল করার নেশা ড্যামিয়ানের মাথায় চড়ে বসলো। এটাই যেন ঘোর পাগলামি করলো ড্যামিয়ান। কোনো কিছু টাহট করবার আগেই ড্যামিয়ানের মিনিস্টার রুক নাইট সব খেয়ে ফেললো সারফারাজ। এরপর ড্যামিয়ানের সবচেয়ে শক্তিশালী গুটি রানীকে চারিপাশ থেকে ঘিরে বলে উঠল, চেক। সারফারাজের চেকে ড্যামিয়ানের মাথা ঘুরে উঠল। নিশ্চিত পতন চোখে দেখতে পাচ্ছে সে। কোনো কিছু বাজবিচার না করে সারফারাজের দিকে গান তুলে ট্রিগার চেপে শুট করলো সে। কিন্তু একই ফাঁকা বন্দুক। ড্যামিয়ানের এহেন চতুরতায় কিটকিটিয়ে হেসে উঠল সারফারাজ। এরপর দক্ষ অভিজ্ঞ হাতে নিজের গান নিয়ে একের পর এক ড্যামিয়ানের বুক বরাবর শুট করলো সারফারাজ। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল ড্যামিয়ান। রক্তাক্ত লুটিত ড্যামিয়ানের কাছে গিয়ে এসে বুট জুতা দিয়ে বুকে পিষে ধরে সারফারাজ রসিকতা করে বলে উঠল, চেকমেট ডিয়ার মিডিয়ান। পুরো দৃশ্যে অভিরূপ নির্বাক হয়ে বসে রইল। সামান্য কটা টাকা লস হয়েছে বলে সারফারাজ এভাবে মেরে দিল ড্যামিয়ানকে। অভিরূপের মনের ভাবনা বোধহয় পড়ে ফেললো সারফারাজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে উঠল, বেইমানি একদমই পছন্দ নয় আমার। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার। আজ না হয় কালকে ওকে মরতেই হবে, তাই আর দেরি করে কি লাভ। বেইম্যানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম। ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাস্টার্ডকে এখান থেকে নিয়ে যা, আর আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শুধালো। ওখানে তোর কি কাজ? বন্দুকের নল দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে সারফারাজ উত্তর করল, হঠাৎ আরেক বেইমান নাটকের পুতের কথা মনে পড়ল। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুম হবে না আমার। কিন্তু তুই তো ফারারি আসামি, গেলি যদি খাঁচায় তুলি। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সারফারাজ বলল, শাওয়ার নাতিরা টাকা খুব পছন্দ করে।
প্রফেশনাল লোকেদের মধ্যে আদর্শ নয়। খাঁচায় তোলার আগে দান ছিটাবো, সব পায়ের কাছে লুটে মিমু করবে। এবার যেটা করতে বলছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ বলল। মুখের গালিগুলো ভালো করা যায় না একটু? সরফরাজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর করল। ঝকঝকে আলো বিলিয়ে দেওয়া সূর্য সিয়েরা মাউন্টেনে এবং বৃহৎ চূড়ার পেছনে লুকিয়ে গিয়েছে। আলপাইন গাছের সারি ভেদ করে ঘন কালো অন্ধকার এসে ঘিরে ধরেছে সর্বত্র। কোথাও এক বিন্দু আলোর উপস্থিতি নেই। চারিপাশ ঘোর অমানিসায় ল্যাপটানো। এহেন লোহমশক অন্ধকারে কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। সেই অনুভূতিকে আরেকটু গাঢ় করতে ডেকে ওঠে নেকড়ের পাল। কি ভয়ানক তাদের দলবদ্ধ স্বর! মাঝে মাঝে বিশাল অজগরের ফসফস শ্বাসের শব্দ হৃদয়ে ধুকপুকানি সৃষ্টি করে। থেকে থেকেই কেমন সব নাম না জানা বিশাল দেহি পাখি ঝাঁক বেঁধে হলুস্থুল বেসুরে গলায় চিৎকার করে ওঠে। সেই চিৎকার কলিজা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। এমন ভয়ানক অরণ্যে মানুষ আর পশু কি করে একসাথে বাস করতে পারে? রাতের পরিধি বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা আরেকটু বাড়ল। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বরফ ঝরার কথা, কিন্তু শীতের মাত্রায় মনে হচ্ছে আজ বরফ ঝরবে না। নিজ কক্ষের বৃহৎ বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সারফারাজ। গায়ের পোশাকে এখনো ড্যামিয়ানের তাজা রক্ত লেপ্টে আছে। রক্তের গন্ধ সারফারাজের বড্ড প্রিয়। রক্তমাখা পোশাক গা থেকে খুলতে ইচ্ছে হয় না তার। অ্যালকোহলের চাইতেও বড্ড নেশালো এই রক্তিম পদার্থ। সারফারাজের মনে হলো আফিম বড্ড নেশালো কথাটা ভুল। তার মতে রক্ত বড্ড নেশালো হওয়া উচিত ছিল। নইলে সেই যে 17 বছর বয়সে রক্তের নেশায় হাতে খড়ি হলো, তা এখনো মস্তিষ্কে শক্ত আসন গেড়ে বসে আছে কেন? কোনোভাবেই এই আকাঙ্ক্ষা, এই নেশা দমন করা যাচ্ছে না কেন? কেন বারবার মানুষের উষ্ণ রক্তে ডুবে থাকতে ইচ্ছা করে? এত কেনর উত্তর সারফারাজ জানে না। নিজের এই অধঃপতনে তাচ্ছিল্য হাসে সারফারাজ। পা দিয়ে চেয়ারে আরেকটু দোল দিয়ে আহত গলায় বলে ওঠে, নিজের নাতিকে এমন ভয়ঙ্কর পিশাচ বানিয়ে দিলে সুবহান, বিদায় তো জাহান্নামে ঠাঁই দিবে না রে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।